দুটো মরুভূমি অঞ্চলে দুটো একসঙ্গে কাজের ফলে ভূমিরূপগুলো পড়বো। এবারে তোরা আমাকে প্রশ্ন কর যে আপনি তো বললেন স্যার মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যটা হয়, তাই তো রে? তাহলে হঠাৎ করে এখানে আপনি ওয়াটারের কথা বললেন কেন? কারণ আপনি বলেছিলেন যে বিলো কত 25%, কারণ 25% কম হলেই তো বলবো আমরা মরুভূমি, তাই তো? তাহলে জলাধারার ক্ষয়কার্য তো মেনলি আমরা দেখতে পাই যেখানে বৃষ্টিপাত হয়, যেখানে বৃষ্টি হয় সেখানে দেখতে পাই। তাহলে আপনি বলছেন যে জলাধারা, এখানে যেটা তোদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে মরুভূমি অঞ্চলে একটা ফ্যাক্ট জানিস কি, যে মরুভূমি অঞ্চলে জলের অভাবের থেকে বন্যায় ডুবো মারে। মানেটা কি? মরুভূমি অঞ্চলে জলের অভাবে লোক মরে তো সাধারণত মনে হয় কি যে জলের অভাবে মরতে পারে, কিন্তু মরুভূমি অঞ্চলে জলে ডুবে লোক বেশি মরে। কিভাবে বল? বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টিকে একবার হয় তাতে বন্যা চলে আসে। ঠিক। দেখ, মরুভূমি অঞ্চলে খুব কম বৃষ্টিপাত হয়, কিন্তু যখন বৃষ্টিপাত হয় প্রচুর বৃষ্টিপাত হয়। খুব কম বৃষ্টিপাত মানে ধর আধ ঘন্টা যদি হয়, আধ ঘন্টা পুরো গদগদ করে জল ঢালবে। যেমন তোরা শীতকালে যেমন হচ্ছে জল ঢালিস নি, গরমকালে গদগদ করে জল ঢালিস গরম লাগলে, সেরকম শীতকালে কি করি, জলটা ঢালছে মা স্নান করে ফেলেছি, তাই তো? আমি স্নান করিনি কিন্তু জল ঢেলে দিচ্ছি ওদিকে। মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয়নি, খুব কম হয়, কিন্তু যখন হয় প্রচুর পরিমাণে হয়। আমি তোদেরকে ব্যাখ্যা দিচ্ছি এবারে। দেখ, এটা একটা মরুভূমি অঞ্চল, ঠিক আছে? পেনটা সরছেই না এবার। এখানে বৃষ্টিপাত হয়নি বলে বালির পরিমাণ বেশি আছে, তাই তো? বালির পরিমাণ বেশি আছে, কিন্তু এখানে মেনলি আমরা জানি যে বায়ু কাজ করে, উইন্ডের মেন কাজটা হয়, তাই তো রে? মেন কাজ উইন্ডের হয়, কিন্তু মরুভূমি অঞ্চলে যখন বৃষ্টিপাতটা হয় তো ধর 30 মিনিট বৃষ্টিপাত হলো, কিন্তু সেই বৃষ্টিপাতের যে ম্যাগনিটিউড, যে পরিমাণটা প্রচুর পরিমাণে, মানে যেমন ধর আমি এক বালতি জল আছে আমার কাছে, ঠিক আছে? এই এক বালতি জলটাকে আমি শেষ করবো এক টোপা এক টোপা এক টোপা করে। হলো, ধর এখানে মাটি আছে, এখানে মাটি আছে, আমি এক বালতি জলকে নিচে ফুটো করে দিয়েছি, এক টোপা করে পড়ছে, 2 ঘন্টা ধরে পড়ছে। হলো। আর এখানে এক বালতি জল আছে, আমি এই বালতির জলটাকে 1 মিনিটে ফেলবো। আমাকে বল কোনটা আগে ধুয়ে যাবে, এটা না এটা? 1 মিনিটেরটা। দুটো তো জলের পরিমাণ সেম আছে, এখানে ওয়াটার সেম, এখানে ওয়াটার সেম, কিন্তু এখানে ওয়াটার কত জোরে মানে কত স্পিডে এবং কত সময় কম সময় যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? এখানে যখন জলটা পড়ছে তখন এত স্পিড আর এত তাড়াতাড়ি করে পড়ছে, ফলে এখানে সহজে কি ধুয়ে যাচ্ছে তো। আর এখানে জলটা আস্তে আস্তে পড়ার জন্য ধৈর্য ধরে ধরে শুকাচ্ছে, মানে ভিতর দিকে জলটা প্রবেশ করছে। সেই কারণে মরুভূমি অঞ্চলে যখন বৃষ্টিপাত হয় তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বোঝা গেল? প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু খুব কম সময়ে, খুব কম সময়ে হঠাৎ করে ফেলে দেয় জলটাকে একবারে, বালতি উল্টো দেয়। দেখবি যখন তুই স্নান করিস, একটা বালতি আছে তো, 1 মগ জল স্নান করলি, 1 মগ জল দিয়ে গোটা স্নান করা হয়ে যাবে, কিন্তু এক বালতি জলকে উপর করে দে, স্নান করতে পারবি? সব জল ওয়েস্ট হয়ে যাবে তো। সেরকম এখানে এরকম অবস্থা হয়, এবং এর জন্য কিন্তু হড়পা বাঁধ তৈরি হয়। কি তৈরি হয়? হলে ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। হড়পা বাঁধ মানে হচ্ছে কোথাও সব জায়গা শুকনো, সব জায়গা শুকনো, হঠাৎ করে দেখছি প্রচুর পরিমাণে জল তোর হচ্ছে ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। আমার মনে আছে আমি একদিন বিয়ার গিলসে একটা চ্যানেল দেখছিলাম, সে বিয়ার গিলস বলছে যে সে একটা মরুভূমি যে খাত আছে না, শুষ্ক খাত, ওখানে আশ্রয় নিচ্ছিল না। সেই ইন্টারভিউতে বলছে যদি আমি এইখানে আশ্রয় নিই তখন কি হবে, খাত আছে একটা, খাত বলে নদীর যেমন খাতটা শুকিয়ে গেছে জল নেই বলে, সে বলছে যদি আমি এখানে আশ্রয় নিই কয়েক ঘন্টা পর যদি কোনো জায়গায় বৃষ্টিপাত হয় তখন সেই জলটা হঠাৎ করে এসে যাবে, আমি বুঝতে পারবো না। আমাদের এখানে বৃষ্টি হলে কি গোটা মেঘ কালো হয় আগে, তারপরে হাওয়া বয়ে, তারপরে বৃষ্টি হয়তো। মরুভূমিতে এরকম কোনো ঝামেলাই নেই, সে হঠাৎ করে বৃষ্টি হয়ে যাবে। সেই জন্য মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা যেমন বেশি তেমন হচ্ছে সময়টা তেমন কম। তাহলে আমি এবারে মেন টপিকে ঢুকছি, এখানে ক্লিয়ার তো? এবার মেন টপিকে ঢুকছি, ঠিক আছে? প্রথমে আগে আমি যাব পেডিমেন্টে। 1 নম্বর লিখ এবারে, পেডিমেন্ট। পেডিমেন্ট নাম শুনেছিস পেডিমেন্টের আগে? হ্যাঁ, কাকে বলে বল? বলে গেছো? কিভাবে বলবো বুঝতে পারছো না? বলো বলো বলো। ওই তো আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ তোরা খাতাগুলো খোল। মেরেছি এই যে, এই আমার সেই।
তোরা নিশ্চয়ই শুনেছিস জিকে গিলবার্ট। কি রে, যেখানেই পড়বি ভূগোল, জিকে গিলবার্ট ছাড়া ভূগোল পড়তে পারে। তো জিকে গিলবার্ট প্রথম কি করেছে, এই পেডিমেন্ট শব্দটা, ঠিক আছে, প্রথম কি করে পেডিমেন্ট শব্দটা ব্যবহার করে কে, জিকে গিলবার্ট। খুব সম্ভবত সালটা যদি মনে থাকে আমার 1882। 1882 সালে জিকে গিলবার্ট প্রথম পেডিমেন্ট শব্দটা ইউজ করে। পরীক্ষা কোশ্চেন পড়তে পারে যে প্রথম পেডিমেন্ট শব্দটা কে ইউজ করেছে, জিকে গিলবার্ট প্রথম পেডিমেন্ট শব্দটা কি করেছে, ইউজ করেছে বা ব্যবহার করেছে। যাই হোক, পেডিমেন্ট শব্দটা একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক ওয়ার্ড। যেমন গ্রিক ওয়ার্ড ডেল্টা পড়েছি আমরা, তাই তো, গ্রিক ওয়ার্ড ডেল্টা পড়েছি তো। পেডিমেন্টটা একটা কি শব্দ, গ্রিক শব্দ। দুটো শব্দের মিলিয়ে, ঠিক আছে, একটা হচ্ছে পেডি, একটা কি মন্ড, একটা কি, একটা পেডি একটা মন্ড। পেডি মানে কি, পায়ের তলা, পায়ের তলা বা পাদদেশ যদি বলিস, ঠিক আছে, ফুট, ফুট বলি না, ফুট। তাহলে পেডিমেন্ট মানে কি, পাহাড়ের পাদদেশ বা নিচের দিকটা। আর মন্ড মানে কি, পর্বত। এখানে অর্থটা কোনো ডাউট আছে বুঝতে নেই তো? তাহলে পেডি শব্দের অর্থ কি, পাদদেশ। আর মন্ড শব্দের অর্থ, তাহলে এখান থেকে কি মনে হচ্ছে যে নিশ্চয়ই এটা পাহাড়ের বা পর্বতের নিচেই হবে, ওপরে তো হবে না, কারণ অলরেডি আমি বলে দিয়েছি পর্বতের বা পাহাড়ের পাদদেশ। তাহলে আমাকে ছবি আঁকতে হবে, তাই তো? তাহলে আমার একটা পাহাড়ের ছবি আঁকতেই হবে আমাকে, কারণ আমাকে অলরেডি বলে দিয়েছে যে এটা হবে পাহাড়ের পাদদেশ। দেখ, এর সৃষ্টির প্রক্রিয়াটা ভালো করে বুঝ। আগে আমি এঁকে লিখে দিচ্ছি, তবে ছবিটা আঁকবি, ঠিক আছে? এবার দেখ, এটা হচ্ছে একটা পাহাড় বা পর্বত, যাই বলিস, ঠিক আছে? তা পেডিমেন্টের উৎপত্তি, পেডিমেন্ট এর উৎপত্তি সম্পর্কে অনেক মতবাদ আছে। বিখ্যাত মতবাদ দিয়েছিল এলসি কিং আর WM ডেভিস। তো এরা দুজন হচ্ছে খুব বিখ্যাত ভৌগোলিক। একজনের নাম হচ্ছে এলসি কিং আর একটার নাম হচ্ছে WM ডেভিস, বা যদি বলা হয় উইলিয়াম মরিস ডেভিস। যখন তোরা পরবর্তীকালে যখন আপার ক্লাসে উঠবি 11-12-এ, তখন WM ডেভিসকে পড়তেই হবে। আর WM ডেভিস ছাড়া আমরা কোনো ভূগোলের কোনো তত্ত্ব পড়তে পারবো না, ঠিক আছে? যেমন অঙ্কতে XY ছাড়া অঙ্ক করতে পারি আমরা, তাই তো? আগে আমরা কি শিখতাম, 1 + 1 = 2, তাই তো? ক্লাস 5-6 পর্যন্ত। এরপরে যে X আর Y এসে গেল, এইটা গোটা গোটা অঙ্কতে আমাদের এবারে শেষ করে দিয়েছে, তাই তো? মানে ইংলিশে XY বেশি ইউজের থেকে আমার হচ্ছে অঙ্কতে বেশি ইউজ হচ্ছে, তাই তো? অঙ্কতে বেশি ইউজ হচ্ছে। সেরকম WM ডেভিসকে গোটা ভূগোলটা পড়তে গেলে WM ডেভিসকে পড়তেই হবে, ঠিক আছে? তো WM ডেভিস আর হচ্ছে এলসি কিং দুজনে মিলে বা আলাদা করে মতবাদ দিয়েছে, কিন্তু আমি একসঙ্গে বলছি। প্রথমে আগে বুঝ, মরুভূমি অঞ্চল তৈরি হচ্ছে, তাহলে মরুভূমি অঞ্চলে কি আবহবিকার হয়? যান্ত্রিক আবহবিকার। পড়েছিস তো? যান্ত্রিক আবহবিকার মানে আমি আগে ক্লাসে বলেছিলাম যে যখন পাথরটা তাপমাত্রায় ফেটে যাবে, স্পষ্ট কথা। তাহলে বুঝ, এটা পাহাড়ের ঢাল তো, এখানে হচ্ছে যান্ত্রিক, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় যান্ত্রিক আবহবিকার হচ্ছে, হচ্ছে তো? মানে এগুলো কি ফাটল হচ্ছে, ফাটল হয়ে ফেটে যাচ্ছে। তাহলে এখান থেকে নুড়ি বাড়িগুলো কি আস্তে আস্তে জমা হবে না হবে নি রে? বড় বড়, একবারে তো মিহি নয়, একবারে মিহি নয়, কিন্তু বড় 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 বড়। তাহলে দেখবি পাহাড়ে ওঠার সময় দেখবি না পাথর দেখতে পাস তো আগে? পাহাড়ে কি সঙ্গে সঙ্গে পাহাড় দেখতে পেয়ে যাস? দেখবি আগে অনেকগুলো পাথর, তারপরে আস্তে আস্তে পাহাড়, হয়তো। তাহলে এইগুলো কিন্তু ওই যান্ত্রিক আবহবিকারের ফলে হয়েছে, ঠিক আছে? তাহলে দেখ, পর্বতের বা পাহাড়ের পাদদেশে বা এই এলাকাটাতেই পুরো হচ্ছে ঢালে যান্ত্রিক আবহবিকারটা আগে হবে। তাহলে প্রথমে কি হতে হবে আমার? যান্ত্রিক আবহবিকার। বোঝা গেছে এখানটা? আচ্ছা, আবহবিকারটা কেন হলো বলতো? কারণ এটাকে একটা ক্ষয় করে নিয়ে যেতে হবে। এবার ক্ষয় করতে গেলে কি কঠিন শিলা ক্ষয় করতে পারবে? তাকে তো কিছু না কিছু মানে ভাঙতে হবে হাতুড়ি দিয়ে। বোঝা গেল? আগে তো হাতুড়ি দিয়ে ঘাম মেরে মেরে তো গুঁড়ো করতে হবে, তারপরে তো আমি ক্ষয় করবো না। যেমন পাহাড় যে কাটে, পাহাড়কে একবারে কাটতে পেরে যায়? আগে পাহাড়টাকে ঠুকে 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 ভাঙে তো। তাহলে এই পাহাড়টাকে, এখানে মানুষ ঠুকছে অন্য জায়গায় খনিজ খনন করলে, কিন্তু এখানে মানুষ তো নেই, কে ঠুকবে? যান্ত্রিক আবহবিকার ঠুকে ঠুকে এইগুলোকে শিথিল করে দেয় বা লুজ করে দেয়, ঠিক আছে? হলো, এখানে পর্যন্ত বোঝা গেছে তো? আচ্ছা, যখন লুজ করে দেবে এইগুলো কি আর স্টিল না থাকতে পারবে? এগুলো আস্তে আস্তে কি নিচের দিকে গড়াবে না গড়াবে না? গড়িয়ে গড়িয়ে এখানে আগে সঞ্চিত হবে, ক্লিয়ার?
পুরো পর্বতের একবারে পাদদেশে সঞ্চিত হবে ঢাল অনুযায়ী, ঠিক আছে, একের পর এক সঞ্চিত হবে। তখন আমাকে বল, এটা একটা সলিড একটা সারফেস ছিল, এটা ক্ষয়েছে তো, তাহলে এটা একটু ক্ষয় হবে না হবে নি রে? তাহলে এখানে পাথর জমবে না জমবে নি রে? এখানে পাথর জমবে, কেন অলরেডি যান্ত্রিক অপবিকার ক্ষয় করে দিয়েছে। এটা আগে কি ছিল, একটা সলিড ঢাল ছিল, কিন্তু আগে এখন কি করেছে, যান্ত্রিক অপবিকারের ফলে এটা ক্ষয়ে মানে একটু টুকরো টুকরো হয়ে গেছে। এখান পর্যন্ত এর কাজ শেষ, বলছে আমি এইটুকু কাজ আমি করে দিলাম, ঠিক আছে। এবারে উইন্ড প্রবাহিত হয়েছে, তো, তাহলে এখানে বালি থাকবে না থাকবে নি? এখানেও বালি থাকবে, তাহলে পাথর প্লাস প্লাস কি বালি, তাহলে উইন্ডও বলছে কি আমার কাজ কমপ্লিট। তাহলে উইন্ডের কাজও কমপ্লিট তো, বাকি রইল কি, আমরা কি পড়েছি, বায়ু এবং জলধারা। শেষের পাতে যেমন চাটনি ছাড়া আমরা উঠিনি কেউ, উঠি কি? তাহলে জলধারা কি করবে, এবার জলধারা মেন কাজটা হবে। এবার কি করবে, মুষলধারে বৃষ্টি হবে না হবে নি রে? বৃষ্টি হবে। মুষলধারে যখন বৃষ্টি হয়, একবারে পুরো বালতি যেমন ঢেলে দিত গায়ের উপরে, ধর এটা একটা পাহাড় তো, এর উপরে বালতির মতো দুম করে ঢেলে দেওয়া হয়েছে। আমি একটুকে বলছিলাম না, যখন একসঙ্গে ঢেলে দেওয়া হবে তখন কি একটু হলেও ক্ষইবে, তাই তো? তাহলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো, আমি এবার পড়াতে পড়াতে বেশি প্রচুর পরিমাণে কথাটা ইউজ করি, দেখবি ভিডিওগুলোতে, ঠিক আছে। তাহলে এখানে হেভি রেনফল হবে, প্রচুর বৃষ্টি হবে। এই বৃষ্টিগুলো কি করবে, এই পাথরগুলোকে যতটা পারবে নিচের দিকে, সবটা পারবে না কিন্তু কিছুটা হলেও কি টানবে তো। তখন এই পাথর আর বালি মিলে একসঙ্গে কাদা হয়ে যাবে না? তোরা সেই সিমেন্টের মশলা দেখেছিস, জল ঢেলে দিলে কেমন, এমনি পাথর ছিল, স্টনচিপ ছিল, সিমেন্ট ছিল, যখন জল ঢেলে দিল তখন কাদা হয়ে যাইতো। তাহলে এখানে পাথর বালি একসঙ্গে ঠিকঠাক ছিল, ওটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে সব কিয়ে কাড়াই পার পানি ফেটে দিয়া, জল এসে কি করলো এদেরকে ঢেলে দিল, তখন এইগুলো একটু হলেও নিচের দিকে নামবে তো। তাহলে কাদাযুক্ত পাথর এবং বালি একটু হলেও এখানে সঞ্চিত হবে। তাহলে এই স্টেজ থেকে মানে এইখান থেকে এখান পর্যন্ত একটা সমতল একটু তরঙ্গায়িত, মানে একটু হালকা ঢালু তরঙ্গায়িত, মানে তরঙ্গের ঢেউ খেলানো একটা সমতল ভূমি তৈরি করবে, যাকে বলি আমরা পেডি। তাহলে আমি রিপিট করছি, পেডিমেন্ট মানে সংজ্ঞা যদি তোরা দেখিস, এটা পড়ালাম উৎপত্তি, আমি সংজ্ঞাটা বলছি, যে পাহাড় বা পর্বতের পাদদেশে বা ইনসেলবার্জে পড়তে পারিস, পাহাড় পর্বত বা ইনসেলবার্জ তার পাদদেশে যখন হচ্ছে একটা মানে তরঙ্গায়িত হালকা ঢালু তরঙ্গায়িত একটা সমভূমি তৈরি হবে, তাকে বলা হচ্ছে পেডিমেন্ট। আচ্ছা আমাকে তোরা বল, এই পেডিমেন্টে পাথরের আকৃতি বড় না ছোট? মোটামুটি ছোট, কিন্তু বিশাল বড় নয়, ছোট। এইখানে ছোট হবে না ছোট হবে বলতো, কেন বলতো, বেশি তো নিয়ে যেতে পারছে না, জল কতটা বইবে, তাই তো? তাহলে যত নিচের দিকে যাব তত কি হবে, পেডিমেন্টের পাথরের যে আকৃতি সেইগুলো কি হবে আস্তে আস্তে ছোট হবে তো। তাহলে এগুলো আস্তে আস্তে কি হবে, ছোট হবে। এই স্টেজ পর্যন্ত বোঝা গেছে, বোঝা গেছে তো, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমাকে বল যে এখানে কোনো ডাউট আছে বুঝতে? তাহলে এর বৈশিষ্ট্য কি, যে পেডিমেন্টটা সবসময় হবে কি পর্বতের পাদদেশে হবে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এর ঢালটা একটু বেশি হবে, একটু বেশি, এখানের তুলনায় একটু বেশি হবে। ঢাল কত হবে, 1 ডিগ্রি থেকে তো 7 ডিগ্রি পর্যন্ত। ডিগ্রি মানে আমরা লিখি তো ডিগ্রি, 90 ডিগ্রি, 10 ডিগ্রি, 5 ডিগ্রি এরকম লিখি তো, 0 ডিগ্রি একটু বেশি, 7 ডিগ্রির মতো, ঠিক আছে, এরকম ধরনের ঢাল হবে, বোঝা গেল? এই ছবিটা আঁক, এঁকে লিখছি সবাই? আচ্ছা শোন, আগে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা এবার আমাকে বল, জল তো নিচের দিকে নামলো, জল নামলো নিচের দিকে, এখানে পেডিমেন্টটা গঠন করে দিল, জলটা কি এখানে থেমে যাবে? জলটা একটু দূর যাবে, কিন্তু তার মানে এটা নয় যে জলটা একবারে গঙ্গা নদীর মতো বঙ্গোপসাগরে পড়ে যাবে। সবসময় মনে রাখবি, ধর তোকে যদি বলা হয় একটা মাটি দিয়ে দেওয়া হলো, মাটি আর বালি দিয়ে দেওয়া হলো, তোকে বলা হলো জল ঢালতে, তুই বলতো কোন জলটা বেশি দূর এগোবে? মাটি আছে আর পাশে বালি আছে, বালি স্তূপ আছে, মাটির একটা স্তূপ আছে এরকম ধরনের, ধর এটা মাটির স্তূপ, এটা বালি স্তূপ, তুই এখানে জল ঢালছিস, এখানে জল ঢালছিস, এটা সয়েলের, এটা মাটি, আর এটা হচ্ছে কি স্যান্ডের, স্যান্ডের স্তূপ, স্যান্ড মানে বালি, ঠিক আছে, সয়েল মানে মাটি, জানিস তো এটা। তো এখানে যখন জল ঢালছিস, এটা মাটির একটা স্তূপ, মানে মাটি শক্ত মাটির কিন্তু, হ্যাঁ, মানে গুঁড়ো মাটির নয়, এটা বালির স্তূপ। আমাকে বলতো বেশি জল কোথায় প্রবাহিত হবে, মাটিতে না? ভালো করে বল। স্যান্ড, সব স্পঞ্জ দেখেছিস তো, স্পঞ্জ, স্যান্ড মানে স্পঞ্জ তো, তুই জল ঢালে কি সবগুলো নিচের দিকে যাবে, সব শুষে নিবে তো। বাট এটা কি হবে, এটা বেশ সব করতে পারবে কি?
তখন গড়িয়ে গড়িয়ে যাবে তো। তাহলে সেইভাবে এমনিতে জলের পরিমাণ কম, 1 নম্বর, যাচ্ছে কার উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে। মরুভূমিতে কি আছে, বালি আছে, তাহলে বেশি দূর কি এগোতে পারবে? হয়তো এগোবে 1-1.5 কিমি এগোবে, কিন্তু বেশি দূর কি এগোতে পারবে? তাহলে একটা সময় গিয়ে কি হবে, ওটা স্টপ করে যাবে। স্টপ করার দুটি কারণ, এক তো জলের প্রবাহ কম, কিন্তু সোর্স তো কম, জল তো অলরেডি কাট আউট হয়ে গেছে, সে তো অলরেডি কাজ করে চলে গেছে, বৃষ্টিপাত হচ্ছে না। আর নিচের দিকে আছে বালি, তাহলে বেশি দূর কি এগোতে পারবে? তাহলে একটা সময় কি হবে, ওই জলটা স্টপ করে যাবে, আর বেশি দূর এগোতে পারবে না। আমি ছবিগুলো তোকে বলে দেবো, ঠিক আছে? আমি একটু একসঙ্গে ক্লাসটা করিয়ে নিই। তাহলে আমি ছবিটা আর একটু ভালো করে আঁকি, তোরা ভালো করে মন দিয়ে বোঝ। দেখ, এবারে দেখ, এটা ইনসেল বার্জ বা তোর কি বলবো আমি, পর্বত। এটাকে আর পাদদেশ। এখানটাকে আমি কি বলবো, এই স্টেজটাকে আমরা কি বলবো, পেডিমেন্ট বলবো তো রে, এই তো বললি। একে কি বলবো আমি, পেডিমেন্ট। আচ্ছা, এবার এখানে লক্ষ্য কর, এখানে বৃষ্টি হয়েছিল, নদী খাতটা গেছে, পেডিমেন্ট করেছে, একটুখানি এগিয়েছে, কিন্তু একটুখানি আগানোর পর আরেকটু এগানো হলো, বেকার আগে একটুখানি কম না এগিয়ে একটু বেশি এগোই, একটু এগানো হলো। এবারে নদীটা তো আর বেশি এগোতে পারবে না, তখন একটা সময় কি হবে, এটাকে স্টপ করে যাবে। স্টপ করার কারণ আমি বললাম যে জলের সোর্স নেই, জল যদি বন্ধ করে যাবে কি করে? আর দ্বিতীয় হচ্ছে তোর স্যান্ড আছে, সব জলগুলোকে নিচের দিকে টানছে তো। তাহলে এইখানে একটা কি, এরম ধরনের একটা শুষ্ক, বুঝলি, দূর থেকে মনে হবে একটা নদী ছিল, শুষ্ক একটা নদী খাত, একটা শুষ্ক একটা নদী খাত, পড়েছিস তো? একটা শুষ্ক একটা নদী খাত তৈরি করে, ঠিক আছে? যাকে বলা হচ্ছে কি, ওয়াদি। কি বলা হচ্ছে? ওয়াদি। ওয়াদি। ওয়াদি একটি আরবি শব্দ। কি শব্দ? আরবি। ওয়াদি একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে শুষ্ক নদী খাত। মনে রাখবি, হ্যাঁ, শুষ্ক নদী। তাহলে ওয়াদি একটা কি শব্দ, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে শুষ্ক নদী খাত। কেন হলো বুঝতে পারছিস তো? পেডিমেন্ট করে ফেললো, করার পর যখন একটু এগোবে তখন তার হচ্ছে গতিবেগও কমছে, ঢাল কমছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে জলের সোর্সও কমছে, 2 নম্বর। 3 নম্বর, বালি আছে, সে টানছে নিচের দিকে, তো 3টা বলের জন্য ওর কি হচ্ছে, ওর একবারে গতিবেগ কমে যাচ্ছে। তাকে বলা হচ্ছে ওয়াদি। এখানে বোঝা গেছে, ওয়াদি মানে শুষ্ক নদী খাত। এর বৈশিষ্ট্যগুলো কি? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সারা বছর জল পাওয়া। কখন পাওয়া যায়? বৃষ্টি হলে। আর তুই বুঝতে পারবি নি, তুই বুঝতে পারবি কি, কারণ কখন বৃষ্টি হচ্ছে তুই বুঝতে পারবি না তো, ঠিক আছে? সেই কারণে ওয়াদিগুলোতে কেউ থাকতে চায় না। তুই ভাবতে পারিস যে ওয়াদিগুলো একটু আড়াল করে আছে, কিন্তু ওয়াদি থাকতে পারবি না, কারণ দূরে কোথাও যদি বৃষ্টিপাত হয় তখন কি হবে, তো সেটা হচ্ছে কখন চলে এসে বুঝতে পারবো না, ঠিক আছে? এখানে ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে বুঝতে নেই তো? তাহলে প্রথম কে তৈরি হবে 1 নম্বরের, তারপরে কি হবে, তারপরে কি হবে, যাকে বলবো আমরা কি, ওয়াদি। আচ্ছা, এখানে পেডিমেন্ট স্টেজ থামলো, পেডিমেন্টের যে বড় বড় পাথরগুলো সেগুলো এখানে রয়ে গেল, কিছু বালিকণা তো আছে, সেগুলো কি আরো একটু এগোবে না এগোবে নি? জল তো এগোচ্ছে, কিছু বালিকণা আছে যেগুলো আরো একটু কি হবে, এগিয়ে যাবে হালকা হালকা করে, তখন এখানে একটা সমভূমি তৈরি হবে, বোঝা গেল? একে বলা হচ্ছে কি, বাজাদা। কি বলা হচ্ছে? কি বাদাম ভাজা লিখে দিবি পরীক্ষার সময়, ঠিক আছে? বাজাদা মানে কি, আমি তাহলে 3 নম্বর ভূমির ভাবে কি এটা বুঝি, 3 নম্বর ভূমির বাজাদা। দেখ, বাজাদা হচ্ছে একটা স্পেনীয় শব্দ। কি শব্দ? স্পেনীয় শব্দ, যার অর্থ কি ঢাল, হয়েছে? তাহলে পেডিমেন্টের, আমি সংজ্ঞা যদি বলি, পেডিমেন্টের পরবর্তীতে যে সমস্ত বড় বড় পাথরগুলোকে নদী বয়ে নিয়ে যেতে পারছে না, সেইগুলোকে কি করে, ছোট মানে রেখে দেয়, আর ছোটগুলোকে একটু দূরে নিয়ে যায়। দূরে নিয়ে যায় ঠিক পেডিমেন্টের পরে, ঠিক একবারে এখানে পেডিমেন্ট এন্ডিং হচ্ছে, পেডিমেন্টের একবার শেষ পয়েন্টে তৈরি হয় কি, বাজাদা। বোঝা গেল? বাজাদার ঢালটা বেশি না কম বলতো আমাকে? কম, দেখতে পাচ্ছি, বুঝাই তো? আচ্ছা, বাজাদাতে বেশি পাথর না কম পাথর? কম পাথর, কম পাথর, কিন্তু ছোট পাথর। ছোট পাথর, পাথর বেশি হলেও হতে পারে, কিন্তু বড় পাথর থাকবে না এখানে, কারণ বড় পাথর বইকে নিয়ে যাবে, নদীকে নিয়ে যেতে হবে। তাহলে এর ঢাল কম, এর ঢাল কি বেশি। এতে পাথর কি, এতে পাথর, এতে ছোট পাথর, এতে। বোঝা গেল? এটা সেকেন্ড স্টেজে, এটা ফার্স্ট স্টেজে। পার্থক্য ক্লিয়ার করতে পারবি তো? যদি পরীক্ষা পড়ে পার্থক্য, তাহলে প্রথমে আগে গঠিত হবে কি, পেডিমেন্ট, তারপরে
এবারে কনফিউশন কোশ্চেন করে যেভাবে, তোকে একটু বলে বলছি। আগে এরকম লিখে দিল, মানে মিলিয়ে দেখো, আগে দেখলো বাজাদা, পেডিমেন্ট, তারপর মাঝে দিল ইনসেলবাদ। তখন তোকে সঠিক অর্ডার করতে হবে, জানিস তো? আগে কি হবে? ইনসেলবাদ, তারপরে কি হবে? তারপরে কি হবে? বোঝা গেল? আর এরপরে নদী যখন স্টপ করলো, ধর নদী এখানে স্টপ করে গেল, এবার নদী কি একবারে শুষে যাবে? কিছু জল তো গর্ত করে রাখবে, তাহলে এখানে কিছু জল স্টোর করবে না করবে নি রে? করবে। নদী যদি এখানে শুকিয়ে যায়, একবারে শুকিয়ে যায়, ভ্যানিশ হয়ে যাবে কি? হবে নি তো? তাহলে এখানে কি করবে? কিছু জল স্টোর করে রাখবে। এই যে জলটাকে বলা হচ্ছে কি? ওয়াদি। কি বলা হচ্ছে? সরি, ভুল বললু, প্লায়া। তোরা একবারে, আমি ওয়াদি বললাম, তোরা কনফিউজ বলবেও নি, প্লায়া বলা হয়। ওয়াদি তো পড়ালাম একটু আগে, ঠিক আছে? প্লায়া, এইগুলো প্লায়া বলা হয় বা প্লায়া হ্রদ বলা হয়। বোঝা গেল? এবার আমাকে বল, এই নদীটা যখন এখানে এন্ডিং করলো, জলের সোর্স তো নেই বলে এন্ডিং করলো, এই প্লায়া হ্রদটা কি একবারে বেশি দিন টিকে থাকবে? এই প্লায়া হ্রদগুলো কি আস্তে আস্তে, যে ধর তুই এক বালতি জলটা যদি গরম করিস, গরম করতে এক সময় কি হবে? জলটা থাকবে নাকি বাষ্পীভূত হবে? কি পালাবে তো? তাহলে কি হবে? এই প্লায়া হ্রদটা কিছু মাস বা কিছু বছরও থাকতে পারে, কিন্তু একটা সময় কি হয়? এই প্লায়া হ্রদটা বেশি দিন টিকতে আর, তখন কি শুকিয়ে যাওয়ার কারণটা কি? কারণ যে বাষ্পীভবন হচ্ছে না। বোঝা গেল? তাহলে স্টেজটা বুঝতে পারছিস তো? তাহলে প্লায়া হ্রদের আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি হালকা করে। এটা কি ইনসেলবাদ বা পর্বত পাদদেশ? এটাকে বলবো কি আমি? পেডিমেন্ট। এটাকে কি বলবো? বাজাদা। এটাকে কি বলবো? প্লায়া। এবারে দেখ কি হয়, এই নদীটা এখান দিয়ে গেছে, গিয়ে এখানে এসে এন্ডিং করে গেছে, এখানে প্লায়া হ্রদ বলা হয়। আমি একটু আগে বললাম যে প্লায়া হ্রদ বেশি দিন লাস্টিং করে না। আচ্ছা, যখন নদী এখান থেকে এখানে যাচ্ছে, তখন নদীর সঙ্গে কি পলি যাচ্ছে, পলির সঙ্গে থাকে খনিজ পদার্থ, বালির সঙ্গে খনিজ লবণ থাকে, তাই তো? তাহলে এখানে একটা লবণের কি স্তর তৈরি করে দিবে। এবার আমাকে বল যে লবণের স্তরটা হলো কেন? দেখ, যখন জলকে ফুটাবো তো, তখন জলটা তো মাইনাস হয়ে যাচ্ছে, ওয়াটারগুলো সব কি পালাচ্ছে তো। তাহলে লবণযুক্ত জল ছিল এখানে আগে। এখানে আগে কি ছিল? লবণযুক্ত জল, লবণ প্লাস জল ছিল তো রে। জলটা কি? জল বলছে আচ্ছা চালতা হুঁ দুয়া মে ইয়াদ রাখনা। জল পালিয়ে গেছে, বেঁচে গেছে কে? লবণ বেঁচে গেছে। তখন লবণ কি বলছে? ও মুঝে ছোড়কে জো তুম যাওগে বড়া বাচতাওগে। ঠিক আছে, লবণ হচ্ছে পড়ে আছে, লবণ খুব চালাক, মানে জল তো পালিয়ে গেছে, তাহলে জল কি করবো? মানে লোক তো আমার কাছে আসবে না, জল হলে না কেউ লোকজন আসতো। এবারে কি করেছে? এর বড় ভাই সূর্যকে, সূর্যের হেল্প নিয়েছে। কার হেল্প নিয়েছে? সূর্যের। সূর্যের যখন আলো পড়ে তো লবণ দেখবি আয়নার মতো কাজ করে, কাজ করে না? চিকচিক করে থাকে। এবারে এখান থেকে দূর থেকে ধর তুই আছিস, তুই খুব বড় একজন আল হাবিবি লোক, ঠিক আছে? মরুভূমিতে ঘুরতে গেছিস তো, খুব জল তেষ্টা পেয়েছে তোকে, ঠিক আছে? তুই গোটা রাজ্য ঘুরছিস টেনে ঘুরে, কোথায় জল কোথায় জল কোথায় জল ঘুরছিস তো, এখানে পাচ্ছি ওখানে পাচ্ছি না। তখন তখন কি, তখন তুই যখন দূরে দেখছিস, তখন তেরি দিমাগ কি বাত্তি জ্বালি, ঠিক আছে? তখন কি খুঁজছিস? তুই একটা জল খুঁজছিস। এবারে মরুভূমি লবণ কি চুপচাপ বসে আছে মুখ গোমড়া করে, যে এসুক দাদাকে ফাঁসাবো, ঠিক আছে? ফাঁসাবো কাকে? সাহায্য নিয়েছে সূর্যকে। সূর্য বলে ঠিক আছে লাও, জল পালিয়ে গেছে, আমি একটু হেল্প করে দিই না, কি করবো আর? জল তো পালিয়ে গেছে, জল বলছে আমি থাকবো নি। ঠিক আছে, জল চলে গেছে। এবারে এবারে কে বসে আছে এখানে? লবণ বসে আছে তো। কি রে, ভালো করে আঁকি ছবিটা, ঠিক আছে? একবার লবণ বলছে দাঁড়া এসুক, এসুক একবার, ঠিক আছে? এসুক দেখে নেবো। বেরে আলো পড়ছে আর চোখে, তুই তো কি লালা লা লালা করে যাচ্ছিস, ঠিক আছে? তুই লালা করে যাচ্ছিস যে জলটা খেতে হবে আমাকে, কিন্তু তুই যে যখন দেখলি যে ভাই কিছুই নেই, এটা এক প্রকারের ভুল, তখন কি তোর মন ভেঙে দিল বিনা হে তোরকে টুটে গায়ে, তখন মনে হবে যে মন খারাপ হয়ে গেল তো তোর, নাকি রে? মন খারাপ হয়ে গেল, তাহলে দিল বেচারাকা দিল টুট গায়ে। এখানে কেন মরিচে গেতো না? এখানে লাইটিং এর একটা কাজ করছে, আলো ডিফ্লেকশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলনের ফলে। এবার আমাকে বল, এই যে লবণযুক্ত লেয়ারটা, একে বলা হয় স্যালিনা। কি বলা হয়? স্যালিনা বলা হয়, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তিনটা কেস বুঝতে পারলি। তাহলে প্রথমে তৈরি হয় কে? প্রথমে তৈরি হবে কে? আগে ইনসেলবাদ হবে, তারপরে কি? তাহলে কি হবে? পেডিমেন্ট। তাহলে কি হবে? তারপরে কি হবে? এবার কেউ ভুল করে বাজাতের জায়গায় বাদাম ভাজা লিখবে দি, বা বাজাতের জায়গায় বয়াকার, বর্গের জায়গায় দয়াকার তো র লিখে দিবি রাজাদা। হয়তো যেই স্যার খাতা দেখছে তার নাম রাজা, এবার তুই লিখেছু তাকে বলে রাজাদা।
তখন সে নাম্বার দিয়ে দিবে। তো একটু মোটামুটি স্পেলিং গুলো দেখবি, আমরা ভুল হয় স্পেলিং এ, ঠিক আছে? তো এখানটা পর্যন্ত কারো ডাউট আছে বুঝতে হয়ে গেছে? পরীক্ষায় কি পড়তে হবে এটা? এটা পড়তে হবে আর? অলরেডি মাথায় কনসেপ্ট বিল হয়ে গেছে আমার, ঠিক আছে? ঠিক আছে, এখানে পর্যন্ত বোঝা গেছে তো? আচ্ছা, এবারে তোকে আমি একটা জিনিস বলবো তোকে পড়েছিলাম কি আমি ইনসেলবাজ পড়েছিলাম না? ইনসেলবাজ মানে কি বুঝে নিতে হবে যে মরুভূমি অঞ্চলে, আমি তোদেরকে ছবিটা ভালো করে দেখি, আগে ক্লাসটা স্কিপ ছিল না, ইনসেলবাজ বলা হয়নি, তাই তো? ইনসেলবাজ মানে কিছু না, ইনসেলবাজের মানে হচ্ছে ভেটা। ভেটা মানে কি বলতো? ভেটা মানে কি? ভেটা মানে হচ্ছে যাকে যত বলি চ রে ভাই জানা এখান থেকে, চুপচাপ বসে থাকবে, যাই বলিস সে কিছুই করবে না। এবার ইনসেলবাজকে বলা হচ্ছে ঢেটা। এবার দেখ, এইটা হচ্ছে একটা মরুভূমি, তাই তো রে? মরুভূমি, বায়ু তার কাজ করবে না করবে নি রে? করবে। বায়ু কি করবে? সমস্ত বালি টালি যা আছে সবাইকে কি নিয়ে পালাবে, ঠিক আছে? সবাইকে সুটিয়ে লাল করে দেবে। কি করবে? সুটিয়ে লাল করে দেবে। আর কিছু কিছু ঢেঁটা কঠিন ছেলে আছে, বুঝলি তো? ঠিক আছে, চুপচাপ দেখবি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? বায়ু বলছে ভাই সর না, একটু সর না, সে কোনো কানই দেয়নি কথাতে। মানে ক্ষয় প্রতিরোধ করে কি করবে? ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এইগুলো গঠিত হয় গ্রানাইট বা না, পাললিক শিলা খারিয়ে যাবে, বা নিজ জাতীয় শিলাতে, ঠিক আছে? গ্রানাইট বা নিজ শিলাতে করে যাবে। গ্রানাইট তো শক্ত ছিল না। এবারে বায়ু কি করবে? উইন্ড যেটা আছে, উইন্ড যে সবাইকে ক্ষয় করে নিয়ে পালিয়ে গেছে। এবার ভাবছে এদেরকে দেখে নেবো, কিন্তু এই শক্ত ছিল তো, আমরা জানি বায়ু শক্তের কাছে তো নরম, শক্তের কাছে থেকে শক্ত হয়ে গেলে কি আমরা ঠিক আছে ভাই ছেড়ে দাও, ঠিক আছে? আর বাচ্চা ছেলে কি, যখন আমি 8-10 পড়ছি, ক্লাস 5 ছেলেগুলো যখন এসছে, গিরে নাম কি বল, এই গাছটা করে জল ভরে দে। 11-12 দাদা ভালো আছো, জলটা ভরে দেবো, জলটা ভরে দেবো। তাহলে কি বায়ু কি করছে? বালিগুলো সব নরম ছিল, সবাইকে নিয়ে পালাচ্ছে, মানে সবাইকে মেরে দিয়েছে একবারে, ছুটিয়ে লাল করে নিয়ে পালিয়ে যাও যাও। কে পরে আছে? ইনসেলবাজ। ইনসেলবাজ বলছে আই দেখে নিচ্ছি, তুই তোর ক্ষমতা আছে তো। বলছি ঠিক আছে, দরকার নেই, আমি ঠিক আছে বাবু, ঠিক আছে তুমি তোমার থাকো। এইগুলোকে বলা ইনসেলবাজ। সংজ্ঞাটি লিখবি যে মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায়ে যখন ক্ষয় প্রতিরোধ করে কিছু টিলাগুলো আছে যেগুলো ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে, যাকে বলা হচ্ছে ইনসেলবাজ। ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকবে, তাকে বলে ইনসেলবাজ। এই ইনসেলবাজগুলো কি হয়? একটু হালকা গম্বুজ আকৃতির হয়, তখন তাকে বলা হয় বোন হাট। কি বলা হয়? বথ হাট নয়, হ্যাঁ, বোন হাট, ঠিক আছে, বোঝা গেল? বোন হাট, বোন হাট। এবারে বিজ্ঞানী প্যাসাজ একজন বিজ্ঞানী, সে প্রথম এই নামটা করেছিল। এবারে আমি মডেলটা দেখাই, হ্যাঁ দেখ, সিম্পল কনসেপ্ট। এটা ছিল কি, আমার বালি ছিল আগে, সবগুলো কি করেছে বায়ু, দেখ ফাঁকা রয়ে গেছে না, এগুলো শব্দ ছিল, বালি ভর্তি ছিল, সবগুলোকে কি করেছে নিয়ে পালিয়ে গেছে। তাহলে এইগুলো ক্ষয় প্রতিরোধ বসে আছে, এগুলোকে বলা হয় ইনসেলবাজ। কোনো রকম ফিল্ডিং দেখতে পাচ্ছিস তো ভালো করে, সমরভূমি এগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এটা বলে ইনসেলবাজ, বোঝা গেল? আচ্ছা ভালো করে দেখ, এটা কি শিলা? এটা কি শিলা? এটা কি? এটা কি? এটা কি নরম? কিভাবে আছে? উলম্ব না অনুভূমিভাবে আছে? উলম্ব আছে না? একের পর কি একটা স্টেজ কি আছে এভাবে, অনুভূমিভাবে আছে কি উলম্বভাবে আছে? তাহলে বায়ু এখানে টাচ করবে, এখানে টাচ করবে, এখানেও করবে, আমাকে বল কোনটা ক্ষয় করবে? এটা কি করবে? ক্ষয় করে নিয়ে পালাবে, মানে নিয়ে পালাবে তো। তাহলে মাঝে এটাকে কি বলবো আমি? খাদ বলবো না বলবো নি? কি বলবো? খাদ বলবো তো। তাহলে বায়ুর প্রবাহে যদি উলম্বভাবে শিলা থাকে, কিভাবে থাকবে? একটা কঠিন শিলা, একটা নরম শিলা বা কোমল শিলা, বা হার্ড রক বা সফট রক, তাই তো? হার্ড রক সফট রক, হার্ড রক সফট রক। এই হার্ড রকের ভিতরে এন্ট্রি করা যাচ্ছে না, দিল মে মত এন্ট্রি করনা, ঠিক আছে? হার্ড রক খুব শক্ত, শক্ত লন্ডা, এন্ট্রি করতে পারছে না। সফট কি হলো? সহজে বায়ু এন্ট্রি করছে, কারণ সফট রককে আমি অলরেডি বলেছি যে সফটকে সহজে ক্ষয় করা যায়। তাহলে হার্ড রককে ক্ষয় করতে পারছে না, আর সফট রককে ক্ষয় করছে, আবার হার্ড রক সফট রক এভাবে আছে তো। তখন এখানে একটা খাত তৈরি হয়, আর এটা তোর মোড়কে ঝুটির মতো থাকে। একে বলা হচ্ছে কি? জিউগেন না জিউগেন বলা হচ্ছে না, বলা হচ্ছে বল হচ্ছে ইয়ারদাং। কি বলতো, ঠিক করে বল? ইয়ারদাং বলা হচ্ছে, ঠিক আছে? এখানে বোঝা গেছে তো প্র্যাকটিক্যালি যে যদি এইগুলোকে ক্ষয় করে নিচ্ছে, মাঝে খাতরা রয়েছে, একে বলা হচ্ছে তোর ইয়ারদাং, ঠিক আছে? বোঝা গেল? ভার্টিক্যালি ভালো করে বুঝ বিষয়টাকে, যে শিলার স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ঠিক আছে? অনুভূমিক যদি অনুভূমিক উলম্ব যদি উলম্ব বা অনুভূমিক যদি ডিফারেন্স হয়ে যায় না, ভূমিরূপের পরিবর্তনে ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে? এবারে তোদের কিন্তু এই মাধ্যমিক পরীক্ষাতে বায়ু ক্ষয়কার্য খুব ইম্পর্টেন্ট, আর আমার খুব মনে হচ্ছে বায়ু এবং জলধারা সঞ্চয় কার্যটাই পরীক্ষায় পড়বে মাধ্যমিকে, ঠিক আছে? এবার আমাকে বল যে তোদের এখানে কোনো ডাউট আছে বুঝতে?
কোনো জায়গায় ডাউট, কোনো জায়গায় পেটে লাগা, তার ব্রেকআপ, কোনো জায়গায় হয়নি তো? বেশ ঠিক আছে।